ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লি থেকে ভাষণ দেওয়ার সময় ঢাকা শহরের মোড়ে মোড়ে আর বিএনপিরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, ৩,৮০০ বাস আন্দোলনের নামে পুড়িয়েছে। এদিকে আজ শেখ হাসিনা ভারত থেকে সরাসরি ভাষণ দিয়েছে। তারেক রহমানকে হুঁশিয়ারি দেয় সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপরাধে। এই নিয়ে আবার আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে সারা বাংলাদেশ উত্তাল করেছে। কোথায় আওয়ামী লীগ নিয়ে আমাকে বল। সুতরাং আমি মনে করি ওই যে মৌচাকে ঢিল মারলে এটা যেরকম একদম খাবলে করে সবকিছু সরকার যদি এইটা করে ওই মৌচাকের মতো ঘটনা এবং আওয়ামী লীগ হয়তো ফিনিক্স পাখির মতো আবার জয়ী হয়ে ফিরে। আপত্তি সত্ত্বেও সংসদে অনেকগুলো বিল পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন ১৩৩ অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার দাবি রাখে। এমন অনেক কিছু উপেক্ষা করা হয়েছে যা জনসম্পৃক্ত। এদিকে নিষেধাজ্ঞা নিয়ে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। তারেক রহমানের সব পথ বন্ধ করে দিল ভারত। ফিনিক্স পাখির মতো ফিরবে আওয়ামী লীগ। বিএনপিকে শেখ হাসিনার পালানোর সেই করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিল জামাত জোট। হ্যাঁ, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে বিএনপিরও সেরকম পালানো লাগতে পারে। এদিকে দীর্ঘ ২০ মাস পরে এই প্রথম সরাসরি প্রকাশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে মুখ খুলেছেন তিনি। পতনের ঘণ্টা বেজে উঠল বিএনপির। এবার আন্তর্জাতিকভাবে খেলতে চলেছে আওয়ামী লীগ দলটি। আন্তর্জাতিক খেলা শুরু করেছে এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। দীর্ঘ ২ বছর পর সরাসরি আজকে বক্তব্য দেয় এবং সরাসরি তারেক রহমানকে হুঁশিয়ারি দেয়। আপনারা জানেন সংসদ অধিবেশনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর দ্বিগুণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এইটাকে সহ্য না করতে পেরে শেখ হাসিনা প্রকাশ্যে আসে এবং ভারত থেকে একটা হুঁশিয়ারি দেয়। আজকে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা তার বক্তব্যে যা যা বলেছে এবং এই নিয়ে বাংলাদেশের মধ্যেও একটা নতুন পরিস্থিতি হয়। আজকে সংসদ অধিবেশনেও অসংখ্য ঘটনা ঘটে, সবকিছু দেখতে পারবেন। আমরা এই দেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করি। আর বিএনপিরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, ৩,৮০০ বাস আন্দোলনের নামে পুড়িয়েছে। এবারে যেটা দেখলাম যে ওরা এত জঘন্য, এই জামাত বিএনপি এদের না আছে চক্ষু লজ্জা, না আছে কিছু, সবগুলি হচ্ছে চোর খুনি। নইলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে না। আমরা তো ১৫ বছর ৭ মাস একটানা ক্ষমতায়, তখন যদি আমরা এই প্রতিশোধ নিতে যেতাম তো একজনও থাকতে পারতো? বিএনপির নাম নিশানা নেওয়া বা জামাত, আমরা তো তা করিনি। সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। আমরা মানুষের অধিকার নিশ্চিত করছি। আমাদের সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক কার্ড, সে আমরা যা দিচ্ছি সবার জন্য। যারা গরিব তাদেরকে বিনামূল্যে ঘর করে দিয়েছি, যারা ভূমিহীন তাদেরকে। কে কোন দল বা আমাকে ভোট দেয় কি না দেয় সেটা তো না। আমি যে বাংলাদেশ আমার বাবা স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি চেয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে। তিনি চেয়েছিলেন এই দেশকে উন্নত করতে, এই দেশের প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত করতে। আমি সেটাই করব, আমি তাই করে দিয়েছিলাম। কিন্তু আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, আমার ওই 10 বছরের বাচ্চা তাদেরকে তো আমার বোনের কাছে দিয়ে আসছি, বোনই দেখছে। এরপরে তো হোস্টেলে রেখে দিয়েছিলাম। ওদের তো একটা দিন ভালোভাবে দেখতেও পারিনি, খাওয়াতে পারি, কিছু করতে পারিনি। হ্যাঁ, তারা নিজেরা কষ্ট করছে, লেখাপড়া শিখছে, বিশ্বের ভালো ভালো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে নিজেদের কাজ নিজেরা করে খায়। ওদেরকেও ছাড়ে নাই, কিন্তু প্রত্যেকে এক একটা কাজ করে, চাকরি বাকরি করে খায়। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের ভিতরে আয়ও দিয়ে দিয়েছে। এবং ওরা তো বিভিন্ন বিষয় থাকে যে ইংল্যান্ডে লয়াররা আইনজীবী দেখে হাসে, ওইটা আবার কেমন মামলা, তোমাদের দেশে কিরকম মামলা হয়, কিরকম আইনজীবী, কিরকম জুডিশিয়ারি। মানে বাংলাদেশটাকে একটা হাস্যাস্পদ করে দিয়েছে বিদেশে। চুরি চামারি করে টাকা পয়সা মানি লন্ডারিং করে নিজেরা তো পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু এই দেশটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, এখন তো আস্তে আস্তে চক্রান্ত বের হচ্ছে। এবং তাদের তো লক্ষ্যই ছিল আমাদের 2 বোনকে শেষ করবে, তারপরে আওয়ামী লীগ নেতাদের মেয়ে শেষ করে দিবে। আওয়ামী লীগকে বলছে ব্যান করছে, ওরা ব্যান করাকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা জোর করে ক্ষমতা নিচ্ছে, ডাকাতি করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই মানে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। এই ওদের জন্ম তো অনেক পরে। একজন অবৈধভাবে ক্ষমতা দখল করছে, তাদের পকেট থেকে বের হয়েছে। আমরা তো তা না, আমরা মাটি মানুষের সাথে। সেজন্য বাংলাদেশের মানুষের এত অত্যাচার করার পরেও মানুষ তো এই আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে যেভাবে এক একটা পরিবারকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের ঘের, মুরগির খামার, গরুর খামার, কিছু রাখছে না, সবই ধ্বংস। কিন্তু এই ধ্বংস করলে তো দেশের কত বড় ক্ষতি হয়। খালি আমার একটা পরিবারকে খালি ক্ষতিগ্রস্ত করছে না, দেশেরও ক্ষতিগ্রস্ত করছে। এতে ওদের কিছু আসে যায় না, নিজের আসতে লুটে পুড়ে খেতে। আমি এটুকু বলবো যে আমি আসার পর থেকে আপনাদের কাছ থেকে শুনি, আমার খুব কষ্ট হয়। কারণ আমিও তো একদিনে মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে গেলাম। হঠাৎ শুনলাম কি মা নাই, 3টা ভাই,
দুই ভাইয়ের স্ত্রী, আমার চাচা, ফুফাতো ভাই বোন মিলে 18 জন তারা নিহত। একই দিনে বাপ মা ভাই সব হারালাম, অসহায়। কোথায় যাব, কি করব? 6টা বছর রিফিউজি হিসেবে থাকতে হলো আমাদেরকে। নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারতাম না। তারপরেও কিন্তু দেশে ফিরলাম, যখন সুযোগ পেলাম ফিরে এসে একটা চিন্তাই মাথায় ছিল যে গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমার বাবা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, মানুষের জীবন মান উন্নত করবে। গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, সবকিছু, ছেলে মেয়েদের লেখাপড়া, বৃত্তি, উপবৃত্তি। প্রায় 3,80,00,000 ছেলে মেয়েদেরকে আমি খালি বৃত্তি দিতাম, উপবৃত্তি দিতাম, বিনা পয়সায় বই, মেয়েদের শিক্ষা অবৈতনিক, সবই তো করে দিয়েছিলাম। যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা, কর্মসংস্থান ব্যাংক করছে, সেখানে কোনো জামানত ছাড়া তারা ঋণ নিয়ে ব্যবসা করতে পারে। বর্গা চাষিদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। কৃষকের ফসল যাতে বেশি উৎপাদন হয়, মানুষের জন্য খাদ্য কষ্ট না থাকে, সেটা আমি নিশ্চিত করে দিয়েছি। আমাদের অপরাধটা কি? কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দিয়ে চিকিৎসা করাই। তারপর আমাদের নেতাকর্মী এত অত্যাচার কেন? যারা অত্যাচার করেছে সব নাম তালিকা রেখে দিতে হবে। দিন একভাবে যায় না। আমরা তো 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম। হ্যাঁ, ক্ষমতা থাকার জন্য তো আমরা মানুষ হত্যা করি নাই, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ, সেখানে 1400 মানুষ হত্যা করছে। আজ পর্যন্ত নামও বলতে পারলো না 1400 মানুষের। তার মধ্যে 456 জন তো জীবন্ত ফিরে আসছে, যাদের কথা বলছে তারা কেউ শহীদ হয়নি। 52 জন মারা গেছে অসুখ বিসুখ হয়ে, আর বাকি নামের কোনো ঠিকানাই নাই। এই যে মিথ্যাচার করে করে এরা মানুষকে বিভ্রান্ত করে যেভাবে ঘটনা ঘটালো, এখন দেশের মানুষ তো টের পাচ্ছে। সেই সময় যে মিথ্যাচার করে তাদেরকে ধোঁকাবাজি দিয়ে তারপরে যে আমাকে সরকার থেকে হাঁটালো, এখন কি অবস্থা দেশের? চাল, ডাল, তেল, লবণ, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই, না ঘরের নিরাপদ, না বাইরে নিরাপদ, না রাস্তায় নিরাপদ। মানুষের জীবনের কোনো মূল্যই এদের কাছে নাই। এইভাবে একটা দেশ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে বাংলাদেশে। আর মারার পরে আবার উল্টো মামলা দেয়, আর যারা মারে তারা হলো হিরো। তো হিরোরা কিভাবে জিরো হয় নিশ্চয় একদিন হবে। আপনারা যারা আপনজন হারিয়েছেন, আমি জানি আপনাদের কষ্ট, কারণ আমি তো আপনজন হারা। আর এখনো তো আমাদের ঘর বাড়ি সব তো লুটপাট, ব্যাংক ট্যাঙ্ক সব লুট, সব বন্ধ। এমনকি লকারে আমার নানি, দাদি, মা, আমাদের যা কিছু গহনাগাটি যা ছিল, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, সেগুলি সব লুট করে নিয়ে গেছে। সেই পাকিস্তান আমল থেকে আমার ব্যাংকে লকার, সে তা ভেঙে চুরে সব নিয়ে চলে গেছে। নিয়ে যাক, আমার কোনো আফসোস নাই, কারণ যেখানে আমার আওয়ামী লীগের নেতা কর্মী সেই তৃণমূল থেকে তাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, বাড়িঘর ভেঙে ফেলে, আগুন দেওয়া, পোড়ানো, সব হারা তারা। কাজে সেখানে আমাদের কোনো আফসোস নেই ব্যাপারে। আমি আর এনা বলেছি যে আমাদের কোনো আফসোস নেই। যদি আমাদের কিছু থাকে জনগণকে দিয়ে দিচ্ছে, আবার জনগণ কি দেবো? 32 নম্বর বাড়িটা আমরা তো 2 বোন বাড়ি নেই না, আমরা তো জনগণকে দান করে দিয়েছিলাম। যে আমার বাবা তো সারা জীবন এই দেশের মানুষের জন্য করেছে, কাজে মানুষের জন্য এটা থাক। আমরা যখন এই বাড়িটা দিয়ে দিই, আমাদের কিন্তু ঢাকা শহরে কোনো থাকার জায়গা ছিল না, নিজেদের কোনো ঘর বাড়ি আমাদের কিছু ছিল না, কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম যে না, এটা জনগণের সম্পদ, আমাদের এখানে কোনো অধিকার নাই। আচ্ছা, সেই বাড়িটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল কেন? এখন বাড়িটা ভাঙার পরে ভাঙা ইটের টুকরা, কেউ সেখানে যেতে পারবে না। মানে ওই বাড়ির একটা ইটের টুকরাকে ওদের ভয়। আগে ইউনূসের ভয় ছিল, এখন তারেকেরও ভয়। মনে হচ্ছে ওই ইটের টুকরাগুলি বোধহয় ওদের কপালে এসে পড়বে। হ্যাঁ, একদিন পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ধৈর্য ধরে থাকেন, আমার মনে হয় দিন একদিন আসবে, সেদিন বেশি দূরে না। কারণ ইউনূস ব্যর্থ হয়ে গেছে। তাদেরকে যারা নিয়ে আসছিল ক্ষমতায়, ভাবছিল একেবারে 30 সাল 35 সাল পর্যন্ত সে থাকবে, কিন্তু সে তো পারলো না। এখন যাকে নিয়ে আসছে এরও তো মুচলেখা দিয়ে চলে গেছিল। অস্ত্র চোরা কারবারির মামলায় সাজাপ্রাপ্ত, টাকা পাচার করার মামলায় সাজাপ্রাপ্ত, আমেরিকার গোয়েন্দা সংস্থা এসে সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতে সাজাপ্রাপ্ত, লুটপাটে সাজাপ্রাপ্ত। আর সে হয়েছে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক বাটপার চোর চলে গেছে, আর ডাকাত এসে বসছে। একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। এই যে ইলেকশন হয়ে গেল, সবাই ভাবছিল যে একটা গণতন্ত্র আসবে। কিসের গণতন্ত্র আসলো? তাও তো আসেনি। বরং মানুষের কষ্টই। এখন আমার আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে তারা অত্যাচার করে যাচ্ছে। এখন সময় আসছে, রুখে দাঁড়াতে হবে। কাজেই সবাইকে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ দিন একদিন ফিরবে। আর যারা এইভাবে আপনাদের উপর আঘাত করছে, তাদের প্রত্যেকটা ফোঁটা রক্তের আমরা হিসাব নেব। এটা আমার ওয়াদা জনগণের কাছে, আপনাদের কাছে। দীর্ঘ 18 মাসেরও বেশি সময় ধরে চলা ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় 3 দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিল্লির হায়দ্রাবাদ হাউসে সেই আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেছেন খলিলুর রহমান। জানিয়ে কূটনৈতিক মহলে তীব্র কৌতূহলের জন্ম হয়েছে। তবে জানা যাচ্ছে জয়শঙ্করের সঙ্গে ওই এক
একান্ত বৈঠকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। উল্লেখ্য, তিনিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দিল্লি সফরে রয়েছেন। আর এই মুহূর্তে কূটনৈতিক মহলের জোর জল্পনা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার ইউনূস সরকারের নির্দেশকে, যেখানে এই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করা নিয়ে ভারত কোনো কথা বলল কিনা। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকে যাত্রা বিরতি বলে উল্লেখ করেছিল সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী 10 থেকে 12 এপ্রিল 2026 তারিখে মরিশাসে অনুষ্ঠিত হতে চলা ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে 7 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। ইতিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন, আর সেখানে ভারতের বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করবেন। কূটনৈতিক মহলে এই বিবৃতি নিয়েও জোর আলোচনা শুরু হয়। একদিকে বলা হচ্ছে নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে বলা হয়েছে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আবার যে অনুষ্ঠানে মরিশাসে তার যোগ দিতে যাওয়ার কথা, সেটারও মূল আয়োজক ভারতবর্ষ। ফলে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের ওই বিবৃতির মাধ্যমে অন্য কোনো বার্তা দিতে চাইল তারেক রহমানের সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কেন করতে চাইছেন তারেক? দিল্লির কূটনৈতিক মহলের মতে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খলিলুরের মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার লক্ষ্যই ছিল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে শুরু করা এবং সহযোগিতা জোরদার করা। বাংলাদেশের তরফে এই আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে গঙ্গা তিস্তা নদীর জলবন্টন, সীমান্তে বেসামরিক নাগরিকদের মৃত্যু, জ্বালানি সরবরাহ, ভিসা পরিষেবা চালু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী পত্নীর সমর্থন আদায় করা। কেউ কেউ দাবি করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপন করতে পারেন খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এটা তোলা হয়েছে কিনা বা আলোচনায় এই ইস্যু এলেও কতটা চাপে থাকবেন খলিলুর এবং হুমায়ুন, সেটা নিয়েও কৌতূহল রয়ে গিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা সংক্রান্ত অধ্যাদেশটি এবার জাতীয় সংসদ বিল পাশ করে আইনে রূপান্তরিত করছে। আর এর জন্য বিএনপি সরকার বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন করেছে বিএনপি সরকার। পাশাপাশি বুধবার বিকেলে খলিলুর ঢাকা ত্যাগ করার কয়েক ঘন্টা আগে ঢাকা পুলিশ গ্রেপ্তার করেছিল হাসিনা সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। ওয়াকিবহাল মহলের মতে, এর মাধ্যমে তারেক রহমান সরকার নয়াদিল্লিকে বিশেষ বার্তা দিতে চাইল। সেই কারণেই ঢাকার নতুন সরকারের সঙ্গে দিল্লির এই প্রথম হাই লেভেল বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে চলছে জোর চর্চা। তবে সংশ্লিষ্ট মহলের মতে, গঙ্গা জলবন্টন চুক্তি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল সংকট মোকাবিলা করতে ভারতের সাহায্য প্রার্থী ঢাকা কিছুটা কাঁচা কাজ করে ফেলল দিল্লির এই হাই প্রোফাইল বৈঠকের আগে। কারণ গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণের জন্য আগামী 18 এপ্রিল ফের বৈঠকে বসবে দুই দেশ। তার আগে খলিলুর জয়শঙ্করের মধ্যে এদিনের বৈঠক অনুঘটকের কাজ করতে পারত। কিন্তু হাসিনা ইস্যুতে বাড়াবাড়ি করা তারেক রহমান সরকার এখন কিছুটা ব্যাকফুটে বলেই দাবি দিল্লির কূটনৈতিক মহলে। যদিও খলিলুরের এই দিল্লি সফরের সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকটিও, যা ইতিমধ্যেই দিল্লিতে হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। সূত্র বলছে, অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে দ্বিতীয় বৈঠকের আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ পাক সন্ত্রাসী গোষ্ঠীগুলি এবং আইএসআইয়ের গতিবিধি সংক্রান্ত বিষয়। ফলে এবারে দিল্লি সফর তারেক রহমান এবং খলিলুরের খুব একটা সুখকর নাও হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ। বিএনপিকে শেখ হাসিনার পালানোর সেই করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিল জামাত জোট। হ্যাঁ, পরিস্থিতি সেদিকে যাচ্ছে যে বিএনপিরও সেরকম পালানো লাগতে পারে। বিশেষ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির অন্যান্য এমপি মন্ত্রী যারা আছেন, আপনাদের গাড়ির সামনে, অফিসের দরজার সামনে, ঘরের সামনে শেখ হাসিনার পালানোর সেই দৃশ্য লেমিনেটিং করে ঝুলিয়ে রাখবেন, যাতে সকাল সন্ধ্যা আপনাদের মনে পড়ে যে হাসিনা এভাবে পালিয়েছিল। হাসিনার কি ছিল না, হাসিনার সংবিধান ছিল। হাসিনার সেই সংবিধান করতে করতে কিন্তু শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই তাকে পালাতে হয়েছে। ওইসব সংবিধান সব জয় বাংলা হয়েছে। ডিপ স্টেট সারা পৃথিবী তার পক্ষে ছিল, কিন্তু তারপরেও তাকে চোরের মতো পালাতে হয়েছে এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার ওখানে শেষ হয়ে গেছে। এবং কি করুণ দৃশ্য ছিল আওয়ামী লীগের। শেখ মুজিবুর রহমানের মতো মহান ব্যক্তি, ঠিক আছে 74-এর পর শেখ মুজিব খারাপ, কিন্তু 1971 সাল পর্যন্ত তো শেখ মুজিবই বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, এতে কোনো সন্দেহ নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই শেখ মুজিবুর রহমানের একটা ছবি, একটা মূর্তি, একটা ভাস্কর্য কোনো বাংলাদেশের কোথাও অবশিষ্ট থাকলো না। এবং শেখ মুজিবুর রহমানের নাম নেয়া এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালে সেই 7ই মার্চের ভাষণ বাজানো একটা অপরাধ। সেই অনুযায়ী তো বিএনপির কিছুই নাই। তো দর্শক, এভাবে জামাত জোট স্মরণ করে দিচ্ছে বিএনপিকে শেখ হাসিনার সেই পরিণতির কথা স্মরণ করতে। কারণ তারা আওয়ামী লীগ যা করেছিল বিএনপি তাই করছে।
আওয়ামী লীগ ভারতের কথায় ভারতের রচিত 72 সংবিধানকে আঁকড়ে ধরেছিল। আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত তাদেরকে আজীবন ক্ষমতায় রাখবে। বিএনপিও সেম ভারতের কথায় 72 সংবিধান আঁকড়ে ধরতে চাচ্ছে এবং জনগণকে উপেক্ষা করে। আওয়ামী লীগ যেরকম জনরায়কে উপেক্ষা করেছিল, জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তো বিএনপি তো আরো অ্যাডভান্স। জনগণের ভোটাধিকার হরণ করতে পারলে এক জিনিস, আর এখানে ভোটাধিকার দেওয়া হয়েছে, ওই ভোটাধিকারকে অস্বীকার করছে, হরণ করতে। দর্শক আপনারা হচ্ছে দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।